আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্ল্যাগের আজকের এই ভিডিওতে আমি মূলত এই আলোচনাটা ২ অংশে করব। প্রথম অংশে আমি আর্জেন্টিনার এর আগের ম্যাচের কয়েকটা ট্যাকটিক্সের কথা এবং আর্জেন্টিনার ফুটবলকে এখনো অনেকেই ভুল বোঝেন। অনেকের প্রতি সম্মান রেখে বলছি, একটা ভুল বোঝার জায়গাটা এখনো আছে সেটা নিয়ে আলোচনা করব এবং পরবর্তী অংশে আমি পরবর্তী ম্যাচকে সামনে রেখে যে কয়েকটা পজিশন নিয়ে রিথিঙ্ক করা দরকার সেই প্রসঙ্গটাতে চলে যাব। এখন ভুল বোঝার জায়গাটা কি তৈরি হয় দেখুন, প্রত্যেকবারে আর্জেন্টিনা যখন এমন একটা ম্যাচ কাটায় তখন উইংয়ে আর্জেন্টিনার খুব একটা বেশি অ্যাক্টিভিটি দেখা যায় না। অর্থাৎ আর্জেন্টিনার কাছে প্রথাগত রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার, খুবই স্পিডে অ্যাটাকার, ফ্রান্সের যেমন উসমান দেমবেলে রয়েছে, মাইকেল ওলিসে রয়েছে, কিংবা কিলিয়ান এমবাপে রয়েছে, এমন টাইপের স্পিডে ফুটবলার যখন ফাইনাল থার্ডে না থাকেন তখন অনেকেই রীতিমতো হতাশায় নিমজ্জিত হয়ে যান। অবশ্যই আনহেল ডিমারিয়া এখানে একজন উজ্জ্বল ব্যতিক্রম ছিলেন। ডিমারিয়ার মতো উইং প্রোফাইল আর্জেন্টিনার কাছে এই মুহূর্তে নেই। এটাকে একপাশে সরিয়ে রেখে যদি বলতে হয়, এর আগেও বলেছি, আরও একটা বিশ্বকাপে এসে আরও একবার বলতে হচ্ছে, প্রথাগতভাবে আর্জেন্টিনা কখনো উইং বেস সিস্টেমে খেলা না। যে জায়গা থেকে আর্জেন্টিনা এই ম্যাচটা খেলেছে, যেখানে একজন নাম্বার 10 লিওনেল মেসিকে ফোকাস করে খেলেছে, এটাই প্রথাগত আর্জেন্টিনার স্টাইল। ছোট ছোট পাস খেলে বলটা নিজেদের কাছে রেখে খুব একটা বেশি তাড়াহুড়া না করে তথাকথিত অনেকের চোখে স্লো ফুটবল খেলেই আর্জেন্টিনা কুইক অ্যাটাকে ওঠে পরবর্তী সময়ে। অর্থাৎ এখানে স্লো বিল্ড আপ, এখানে উইঙ্গার না থাকা, স্পিড কম থাকা, এমন টাইপের কয়েকটা বাজওয়ার্ড ব্যবহার করে যারা আরও একবার সমালোচনার জায়গা খুঁজছেন তাদের উদ্দেশ্যে সম্মান রেখে বলতে চাই, আর্জেন্টিনার ফুটবল নিয়ে আরেকটু বেশি করে দেখতে হবে। এটা লম্বা সময় ধরে কিন্তু হয়ে যাচ্ছে এমন একটা অভ্যাস। আমার কাছে মনে হয় যারা এই জিনিসগুলো খোঁজেন, উইং স্পিড, স্লো বিল্ড আপ যারা বোঝেন না, তারা হয়তো বা অন্য দলের স্টাইলের সাথে, ইউরোপিয়ান স্টাইলের সাথে আর্জেন্টিনার ট্যাঙ্গো স্টাইলটাকে মিলিয়ে ফেলেন। তাদের কাছে হয়তো বা উইঙ্গার থাকা, ফাইনাল থার্ডে তেড়েফুঁড়ে আক্রমণ করা, কাউন্টে অ্যাটাকে ওঠা শুধুমাত্র এটাই ফুটবল বলে মনে হয়। অথবা তারা হয়তো আর্জেন্টিনার ফুটবল অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন, তবে লম্বা সময় ধরে লাগাতারভাবে আর্জেন্টিনার ফুটবল হয়তো বা কাছ থেকে দেখান না। যদি দেখতেন তাহলে এই জিনিসটা মেনে নিতেন যে শুধুমাত্র বর্তমান সময়েও না, ডিয়েগো ম্যারাডোনা কিংবা তারও আগের সময়কাল থেকে আর্জেন্টিনা উইং বেসড এমন টাইপের ইউরোপিয়ান স্টাইলের ফুটবল আসলে খেলে না। যে স্টাইলে, যে ব্র্যান্ডের ফুটবল লিওনেল স্কালোনি এই ম্যাচে খেলা নেন, স্লো বিল্ড আপের মাধ্যমে খুব একটা বেশি উইংয়ের স্পেস ব্যবহার না করে খেলাটাই আর্জেন্টিনার গতানুগতিক ট্যাঙ্গো স্টাইলের ফুটবল। আপনি প্রথম গোলটার ক্ষেত্রে দেখেন রড্রিগো ডি পল ডিপ থেকে একটা পাস দিয়েছেন। তার আগে যদি আপনি চলে যান সেখানে দেখবেন লিওনেল মেসি মিডফিল্ডের নিচে নেমে এসেছিলেন এবং বেশ কয়েকটা পাস তিনি এখানে তার টিমমেটদের সাথে খেলেছেন। এবং ডিপলে পাস দেওয়া তার আগের মোমেন্টগুলো সবগুলোতে একটা কমন জিনিস, সেটা হচ্ছে উইংয়ে দুই সাইডে কোনো স্পেসে আর্জেন্টিনা ব্যবহার করেনি। রীতিমতো ন্যারো একটা চ্যানেল, আটসাট একটা জায়গার মধ্যে দিয়ে আর্জেন্টিন প্লেয়াররা এই পাসটা খেলেছে। আপনার হয়তোবা দেখে নেগেটিভলি মনে হয়েছে যে আর্জেন্টিনা কেন উইংয়ের স্পেসটা, দুই সাইডের ওয়াইড স্পেস ব্যবহার করছে না। এটা যদি নেগেটিভ পয়েন্ট হিসেবে আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে সবচেয়ে বড় পয়েন্ট আপনি মিস করছেন। অনেক দলই এতটা ন্যারো আটসাট জায়গার মধ্যে যখন প্রতিপক্ষ প্লেয়াররা গায়ের সাথে লেগে থাকেন তখন পাস খেলতে পারে না, কিন্তু আর্জেন্টিন প্লেয়াররা সেই জিনিসটা করতে পারেন। আর্জেন্টিন প্লেয়ার লিওনেল মেসি নিকো গঞ্জালেসের সাথে একটা একেবারে সেন্ট্রাল জায়গা থেকে বলটা মুভ করিয়ে বা দিকে বাড়িয়েছেন এবং নিকো গঞ্জালেস থেকে বল পেয়ে সেখান থেকে ক্লিনিক্যাল ফিনিশ করে এসেছেন, একেবারে ক্লাসিক্যাল আর্জেন্টিন স্টাইল। তার মানে এটা নয় যে লিওনেল স্কালোনি এই দলটা শুধুমাত্র একটা মুখস্থ সিস্টেমে খেলছে, যখন যেটা দরকার সেটা আনলাইক আর্জেন্টিনা হলেও তারা কিন্তু মানিয়ে নিচ্ছে। ঠিক একই রকমের একটা চিত্র কিন্তু দ্বিতীয় গোলটার ক্ষেত্রে দেখবেন। ম্যাক অ্যালিস্টারের শটটা রিবাউন্ডে লিওনেল মেসি জালে জড়িয়েছেন, তবে তারও অনেক আগে এমি মার্টিনেজ অনেকটা আনলাইক আর্জেন্টিনার স্টাইলে একটা লং বল লেফট সাইডে লিওনেল মেসির উদ্দেশ্যে বাড়িয়েছিলেন। এটা খুব একটা বেশি দেখা যায় না আর্জেন্টিনার ফুটবলে, যে গোলকিপার লং বলের মাধ্যমে ফাইনাল থার্ডে কোনো একটা প্লেয়ারকে খুঁজে পাচ্ছেন। এ ম্যাচে এমি মার্টিনেজকে কৃতিত্ব দিতে হবে, তিনি খুঁজে পেয়েছেন, এমন লং বল অ্যাটেম্প্ট করেছেন। স্কালোনিকে কৃতিত্ব দিতে হবে, তিনি আর্জেন্টিনার একেবারে ছোট ছোট পাসের ফুটবলের পাশাপাশি এমন টাইপের লং বল, গোলকিপারের কাছ থেকে ডিরেক্ট পাস, এরিয়াল বল, এগুলোও অ্যালাউ করছেন। এটাও প্রমাণ করে যে হ্যাঁ, আর্জেন্টিনা তাদের প্রথাগত ছোট পাসের ট্যাঙ্গো স্টাইলের ফুটবল খেলছে, তবে একই সঙ্গে তারা কিন্তু যদি ট্যাকটিক্সের বাইরে গিয়ে কিছু করতে হয়, অ্যাডাপ্ট করতে হয়, সেই অ্যাডাপ্টেশনটাও করছে। এরপর আমি পরবর্তী অংশতে চলে আসি। এখনও বেশ কয়েকটা জায়গা থেকে আর্জেন্টিনার পরিবর্তন হয়তোবা দরকার হতে পারে, যেমন রাইট ব্যাক পজিশনে গঞ্জালো মন্তিয়েলের পরিবর্তে নাহুয়েল মোলিনা
যথেষ্ট অ্যাডভান্স রোলে কিন্তু খেলতে পেরেছেন এবং একই সঙ্গে ব্যাকট্র্যাকও করতে পেরেছেন। যদিও মন্তিয়াল বলেন, মলিনা বলেন, রড্রিগো ডিপল তাদেরকে যে সাপোর্টটা দিয়েছেন রাইট সাইডে দরকার প্রয়োজনে অনেকটা রাইট ব্যাক পজিশনে নেমে এসে, সেটার কথা আলাদা করে মেনশন করলাম। তবে মন্তিয়ালের চেয়ে মলিনাই হয়তো এই মুহূর্তে বেটার চয়েস। এখানে স্কালোনির একটা সমালোচনার জায়গা ঠিক তখনই তৈরি হবে যখন রাইট ব্যাক পজিশন দিয়ে আর্জেন্টিনা গোল কনসিড করবে, অর্থাৎ উইকলিং যে আছে সেটা অ্যাকনলেজ করলাম। লেফট ব্যাক পজিশনে অনেককে দেখলাম ফাকুন্দো মেদিনার সমালোচনা করছেন। মেদিনা এমন টাইপের একজন ফুটবলার, তার কাছ থেকে আপনি প্রপার ফুল ব্যাকের মতো নিকোলাস তাগলেফিকোর মতো সার্ভিসটা আশা করতে পারেন না। তাই তাগলেফিকো ফিট থাকলে এখানে তাগলেফিকোই খেলা উচিত। তবে তাগলেফিকোর পরিবর্তে অন্তত এই ম্যাচে ফাকুন্দো মেদিনা আমার কাছে মনে হয় তার জায়গা থেকে ভালোই করেছেন। অনেকটুকু ওভারল্যাপ করে তিনি উপরে উঠে আসেননি, কারণ স্কালোনি বা আর্জেন্টিনার এই জিনিসটা দরকার হয়নি। যখন দরকার হয়েছে তখন তিনি নিকো গঞ্জালেসকে নামিয়েছেন এবং লিওনেল মেসির তৃতীয় গোলটার ক্ষেত্রে নিকো গঞ্জালেস কিন্তু লেফট সাইডের সেই স্পিডি একজন উইঙ্গারের রোলটা প্লে করে সেখান থেকে পাসটা দিয়েছেন। অর্থাৎ যখন দরকার পড়েছে তখন কিন্তু আর্জেন্টিনার কাছে ঠিকই অপশন ছিল। ওটা বাদ রাখলে ফাকুন্দো মেদিনা তার জায়গা থেকে আমার কাছে মনে হয় ভালো একটা পারফরমেন্স দিয়েছেন। তবে এখানে এখনও পরিবর্তন দরকার। যদি তাগলেফিকো থাকেন তিনি ফার্স্ট চয়েস হবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। অনেকে লাউতারো মার্টিনেজকে কেন্দ্র করে অনেক সমালোচনা করছেন। আমার কাছে মনে হয় 22 বিশ্বকাপের পরে মাঝখানে 24 কোপা আমেরিকা তারা দেখেননি, ডিরেক্ট 26 বিশ্বকাপে চলে এসেছেন। অবশ্যই হুলিয়ান আলভারেজের মতো একজন প্লেয়ারের দরকার আছে। হুলিয়ান আলভারেজ লিওনেল মেসির সাথে খেললে একটা সুবিধা যেটা আর্জেন্টিনা পায় সেটা হচ্ছে অফ দ্য বল মুভমেন্টে আলভারেজ বিশ্বের অন্যতম সেরা। তিনি যে পরিমাণ রানিং করেন, যে পরিমাণ প্রেসিং করেন, সেটা সবসময় আর্জেন্টিনাকে হেল্প করে। এক্ষেত্রে আপনি বলতে পারেন যে হুলিয়ান আলভারেজের ফার্স্ট চয়েস সেন্টার ফরওয়ার্ড হওয়া উচিত, তবে লাউতারোকে ইকুয়েশন থেকে বাদ দেওয়ার কোনো কারণই দেখছি না। আমি 24 কোপা আমেরিকাতে লাউতারো পারফরমেন্সের কথা আরও একবার মনে করিয়ে দিচ্ছি। এমনকি এই ম্যাচটাতেও প্রথম গোলটা যেটা অফসাইডের কারণে বাতিল হয়ে গিয়েছিল লিওনেল মেসির, সেখানেও লাউতারো মার্টিনেজ লিওনেল মেসির সাথে একটা লিঙ্ক আপ করেছিলেন। হয়তোবা খুব বেশি শার্প ছিলেন না এই ম্যাচও, তবে লাউতারো একেবারেই যে তাকে লাগবে না এমন টাইপের কোনো কনক্লুশনে আমি আসতে চাই না। থিয়াগো আলমাদার মুভমেন্ট কয়েকটা জায়গা থেকে শার্প ছিল, তবে কয়েকটা জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আরেকটু বেশি করে বেটার কোনো একটা প্রোফাইল এখানে আর্জেন্টিনার দরকার। সেক্ষেত্রে ভ্যালেন্তিন বার্কো একটা খুবই ভালো অপশন হতে পারেন। নিকো গঞ্জালেসও অন্তত এই ম্যাচের পারফরমেন্স দেখিয়েছেন, তিনিও একটা অপশন হতে পারেন। এখানে আলমাদার পরিবর্তে ভ্যালেন্তিন বার্কো এবং নিকো গঞ্জালেস এমন একটা প্রোফাইলের দিকে স্কালোনি পরবর্তী ম্যাচে যেতেই পারেন। তার মানে যে আলভাদা বাজে করেছেন সেটা নয়, বরঞ্চ এই জায়গা থেকে আরেকটু বেশি করে হয়তো বা অ্যাক্টিভিটি লিওনেল স্কালোনির দরকার হতে পারে। তাই ফোর্থ একটা চেঞ্জ হিসেবে এখানে একটা পরিবর্তন আসলেও আসতে পারে। পরবর্তী ভিডিওগুলোতে আরও স্পেসিফিক্যালি অস্ট্রিয়া ম্যাচকে কেন্দ্র করে প্ল্যানের কথাবার্তা বলবো। স্কালোনি কী কী পরিবর্তন আনতে পারেন সেটা নিয়ে বিশদে আলোচনা চলবে। ধন্যবাদ সবাইকে।